তথ্যের এই গভীর বিশ্লেষণে মানে ডিপ ডাইভে সবাইকে উষ্ণ অভ্যর্থনা। একদম। প্রতিদিনের ব্যস্ততার মাঝে নতুন কিছু শেখার এই বিশেষ আয়োজনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আর আজকের লক্ষ্য হল এসএসসি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আসা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশের একটি তালিকা থেকে নির্দিষ্ট 50টি শব্দ খুব সহজে আয়ত্ত করা। ঠিক। প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস নিয়ে কথা উঠলেই ইংরেজি ভোক্যাবুলারি অংশের একটা বিশাল চাপ সবার মনে কাজ করে। সত্যি বলতে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অংশটি হল পরীক্ষার সবচেয়ে বেশি নম্বর তোলার একটি দারুণ জায়গা। আজকের এই আয়োজনে আমরা ঠিক করেছি মুখস্থবিদ্যার যে চিরাচরিত পদ্ধতি সেখান থেকে বেরিয়ে আসব। হ্যাঁ, আজকের আলোচনায় থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তালিকা থেকে নির্দিষ্ট কিছু শব্দ, আর এই আলোচনার পরিধি একদম নির্দিষ্ট করে দেয়া হয়েছে। আজ শেখা হবে ৩০১ থেকে ৩৫০ নম্বর পর্যন্ত শব্দগুলো। এখানে একটা কথা বলে রাখা খুব জরুরি। এই অডিও সেশনটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে জোর করে কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে। চোখ বন্ধ করে শুধু শব্দগুলো শুনলে আর মনে মনে দৃশ্যগুলো কল্পনা করলে মুখস্থ করার চাপ একদম কমে যাবে। ঠিক এই জায়গাটিতেই শ্রবণ বা শোনার শক্তি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমরা যখন কোনো শব্দ শুনি এবং তার পেছনের অর্থ বা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, তখন আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলো দীর্ঘস্থায়ী স্মৃতিতে বা লং টার্ম মেমোরিতে সংরক্ষণ করে নেয়। আজকের এই আলোচনা খুব ধীর গতিতে এবং সাবলীলভাবে এগোবে। বাক্যগুলো থাকবে একদম ছোট ছোট। উদ্দেশ্য একটাই, যেন প্রতিটি শব্দের অর্থ খুব সহজে মাথায় খেতে যায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল পর্ব। প্রথমে আমরা ৩০১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত 10টি শব্দ জানব। নম্বর 301, inaccessible. inaccessible মানে দুর্গম। নম্বর 302, indelible. indelible মানে অমিট বা যা মোছা যায় না। নম্বর 303, indict. or ineligible. ineligible মানে অযোগ্য। Number 305, inexorable. inexorable মানে নিষ্ঠুর বা যা থামানো বা পরিবর্তন করা যায় না। Number 306, internment. internment মানে কবর দেওয়া। Number 307, internment. internment মানে নজরবন্দি। Number 308, interregnum. interregnum মানে দুই শাসনের মধ্যবর্তী সময়। Number 309, judge. judge মানে বিচারক। Number 310, knell. knell মানে শোকসূচক ঘণ্টার ধ্বনি। প্রথম 10টি শব্দ শেষ হলো, কিন্তু এই অংশে বেশ কিছু মজার বিষয় লুকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, একটু খেয়াল করলেই দেখা যাবে এই তালিকার শুরুতেই ইন দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটি শব্দ রয়েছে। ও আচ্ছা। যেমন inaccessible, indelible, ineligible. দারুণ একটি বিষয় তুলে ধরা হয়েছে। ইংরেজিতে এই ইন উপসর্গ বা প্রিফিক্সটি অনেক ক্ষেত্রে নেতিবাচক বা না বোধক অর্থ প্রকাশ করে। যেমন যা অ্যাক্সেস করা যায় না তাই ইনঅ্যাক্সেসিবল বা দুর্গম, আবার যা মোছা যায় না তাই ইনডেলেবল। একদম। পরীক্ষার হলে যদি কোনো শব্দের অর্থ সরাসরি মনে নাও পড়ে, শুধু এই প্রিফিক্স বা উপসর্গগুলো চেনা থাকলে খুব সহজেই সঠিক উত্তরটি অনুমান করে নেওয়া যায়। আর একটি জায়গায় পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে, ৩০৬ এবং ৩০৭ নম্বর শব্দ দুটি। ইন্টারমেন্ট এবং ইন্টারমেন্ট, তাই তো? একদম ঠিক। শব্দ দুটি শুনতে প্রায় একই রকম হলেও বানানে শুধু একটি এনের পার্থক্য রয়েছে, আর এতেই পুরো অর্থ বদলে যায়। হ্যাঁ। একটির অর্থ কবর দেওয়া আর অন্যটির অর্থ নজরবন্দি করে রাখা। পরীক্ষার প্রশ্নকর্তাদের খুব পছন্দের একটি ফাঁদ এটি। একদম সঠিক পর্যবেক্ষণ। এই ধরনের সমচ্চারিত শব্দগুলোই বারবার পরীক্ষায় আসে। পাশাপাশি নেল শব্দটির কথাও বলা যায়, যা সাধারণত ইংরেজি সাহিত্যে খুব ব্যবহৃত হয়। বিশেষ করে কোনো শোকের বা মৃত্যুর ঘণ্টার ধ্বনি বোঝাতে। তো চলুন এই 10টি শব্দ যাতে আর কখনো ভুল না হয় সেজন্য দ্রুত একবার রিক্যাপ বা পুনরাবৃত্তি করে নেওয়া যাক। এখানে শুধু নম্বর আর ইংরেজি শব্দগুলো পরপর বলা হবে, যাতে মস্তিষ্ক নিজে থেকেই অর্থগুলো একবার মনে করার চেষ্টা করতে পারে। নম্বর 301, inaccessible. Number 302, indelible. Number 303, indict. Number 304, ineligible. Number 305,
inexorable. Number 306, internment. Number 307, internment. Number 308, interregnum. Number 309, judge. Number 310, nil. চমৎকার, প্রথম ধাপটি খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এবার আমরা প্রবেশ করব পরবর্তী 10টি শব্দে, অর্থাৎ 311 থেকে 320 নম্বর শব্দে। Number 311, landscape. ল্যান্ডস্কেপ মানে প্রাকৃতিক দৃশ্য। Number 312, lapidist. ল্যাপিডিস্ট মানে পাথর খোদাইকারী বা যে মূল্যবান পাথর কাটে। Number 313, laxative. ল্যাক্সেটিভ মানে পেট পরিষ্কার করার ওষুধ। Number 314, lease. লিজ মানে ইজারা বা লিজ। Number 315, legend. লেজেন্ড মানে কিংবদন্তি। Number 316, loquacious. লোকুয়েশাস মানে বাচাল বা যে বেশি কথা বলে। Number 317, maiden speech. মেড ইন স্পিচ মানে প্রথম ভাষণ। Number 318, memorandum. মেমোর্যান্ডাম মানে স্মারকলিপি। Number 319, mint. মিন্ট মানে টাকশাল বা যেখানে মুদ্রা তৈরি হয়। Number 320, momentous. মোমেন্টাস মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি শব্দের মধ্যে বেশ কয়েকটি শব্দ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এখানে 316 নম্বর শব্দটি মানে লকেশিয়াস বেশ আলাদা এবং এটি পরীক্ষায় বারবার ফিরে আসে। এর একটি চমৎকার কারণ আছে। লোকুয়েশিয়াস শব্দটির গভীরে গেলে একটি রুট ওয়ার্ড বা মূল শব্দ পাওয়া যায়, তা হল লক, যা ল্যাটিন ভাষা থেকে এসেছে। আচ্ছা, এর অর্থ হল কথা বলা। এই রুট ওয়ার্ডটি জানা থাকলে লকযুক্ত যে কোনো শব্দ যেমন এলোকুয়েন্ট বা সলিলোকুয়ে দেখলেই সহজে বোঝা যায় যে শব্দটির সম্পর্ক কথা বলার সাথে। তাই লোকুয়েশিয়াস মানে বাচাল বা যে অনেক বেশি কথা বলে। রুট ওয়ার্ডের এই কৌশলটি সত্যিই অসাধারণ। পাশাপাশি 317 নম্বর শব্দটি মেডেন স্পিচ, এটিও বেশ আকর্ষণীয়। হ্যাঁ, মেডেন বলতে সাধারণত প্রথম বা অস্পর্শিত কিছু বোঝায়। যেমন ক্রিকেটে আমরা মেডেন ওভার শব্দটির সাথে খুব পরিচিত, যেখানে কোনো রান হয় না। একদম ঠিক তেমনি কোনো ব্যক্তির জীবনের প্রথম আনুষ্ঠানিক ভাষণকে মেডেন স্পিচ বলা হয়। ঠিক তাই। আর 319 নম্বর শব্দ মিন্ট শুনলে অনেকেই হয়তো পুদিনা পাতার কথা ভাববেন। হ্যাঁ, তাই তো মনে হয় শুরুতে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মিন্ট বলতে বোঝায় সেই বিশেষ স্থানটিকে যেখানে দেশের সরকারি মুদ্রা বা কয়েন তৈরি করা হয়, যার বাংলা অর্থ টাকশাল। এই সূক্ষ্ম পার্থক্যগুলো জানলে পরীক্ষার হলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। চলুন, সময় হলো দ্বিতীয় রিক্যাপের। 311 থেকে 320 নম্বর শব্দগুলো দ্রুত একবার মনে করে নেওয়া যাক। Number 311, landscape. Number 312, lapidist. Number 313, laxative. Number 314, lease. Number 315, legend. Number 316, loquacious. Number 317, maiden speech. Number 318, memorandum. Number 319, mint. Number 320, momentous. খুব সুন্দর এগুচ্ছে আমাদের এই গভীর বিশ্লেষণ। এবার পরের 10টি শব্দ, যেখানে আরও কিছু চমৎকার রুট ওয়ার্ড অপেক্ষা করছে। Number 321, monologue. মনোলগ মানে স্বগতোক্তি বা একালাপ। Number 322, monotheism. মনোথেজম মানে একেশ্বরবাদ। Number 323, mortal. মর্টেল মানে মরণশীল। Number 324, mutiny. মিউটিনি মানে বিদ্রোহ। Number 325, mystic. মিস্টিক মানে রহস্যবাদী। Number 326, neophyte. নিওফাইট মানে নবীন বা শিক্ষানবিশ। Number 327, nymphomania. নিম্ফোমিনিয়া মানে নারীদের অত্যধিক কামোন্মাদনা। Number 328, obeisance. ওবিয়েসেন্স মানে শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন। Number 329, octagon. অক্টাগন মানে অষ্টভুজ বা 8 কোণ বিশিষ্ট। Number 330, omnipotent. অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। এই অংশটি সত্যি রুট ওয়ার্ড বা প্রিফিক্সের একটি খনি বলা যায়। হ্যাঁ, একদম। 321 এবং 322 নম্বর শব্দে মোনো প্রিফিক্সটি ব্যবহার করা হয়েছে। মোনো মানে যে এক বা একক, তা মনে রাখলেই অর্ধেক কাজ হয়ে যায়। একদম। মনো মানে এক আর লগ মানে কথা, তাই মনোলগ মানে হলো একালাপ বা নিজের সাথে নিজে কথা বলা।
আবার মনোথিইজম শব্দটিতে মনো মানে এক এবং থিইজম মানে ঈশ্বরে বিশ্বাস। তাই যে এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে একেশ্বরবাদী বা শব্দটিকে একেশ্বরবাদ বলা হয়। দারুণ। একইভাবে ৩২৯ নম্বর শব্দ অক্টাগনে, অক্টা মানে হল ৮। ৮টি কোণ বা ভুজ আছে যার, সেটাই অষ্টভুজ। সংখ্যাবাচকে প্রিফিক্সগুলো মুখস্থ করার চাপ একেবারে জাদুর মতো কমিয়ে দেয়। আরও একটি ইন্টারেস্টিং শব্দ হল ৩২৪ নম্বরের মিউটিনি। হ্যাঁ, সিপাহী বিদ্রোহ। ঠিক, ইতিহাসের পাতায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা সিপয় মিউটিনি সম্পর্কে সবাই কম বেশি জানি। ঐতিহাসিক ঘটনার সাথে শব্দকে জুড়ে দিলে সেটি আর ভোলা সম্ভব নয়। দারুণ একটি উদাহরণ। স্মৃতি ধরে রাখার এটি একটি প্রমাণিত কৌশল, নতুন কোনো শব্দকে জানা কোনো তথ্যের সাথে যুক্ত করে নেয়া। আর ৩২৬ নম্বর শব্দ নিওফাইট, এর নিয়ম মানে হল নতুন। তাই কোনো কাজে যে একেবারে নতুন বা শিক্ষানবিশ তাকেই নিওফাইট বলা হয়। চলুন তৃতীয় রিক্যাপের পালা। ৩২১ থেকে ৩০ নম্বর শব্দগুলো পরপর শুনে নেওয়া যাক। নাম্বার 321 মোনোলগ। নাম্বার 322 monotheism, Number 323 motel. number 324 mutiny, Number 325 mistake. number 326 neophyte, Number 327 nymphomania. number 328 obeisance, Number 329 octagon. number 330 omnipotent. চমৎকার, আমরা অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছি। এবার পরবর্তী 10টি শব্দ জেনে নেওয়ার পালা। Number 331 omnipresent, অমনিপ্রেজেন্ট মানে সর্বত্র বিরাজমান। number 332 oncology, অঙ্কোলজি মানে কর্কট রোগ বা ক্যান্সার বিজ্ঞান। number 333 optician, অপটিশিয়ান মানে চশমা বিক্রেতা বা চোখের চশমা বিশেষজ্ঞ। number 334 opulent, অপুলেন্ট মানে ধনী বা সম্পদশালী। number 335 oration, ওরেশন মানে আনুষ্ঠানিক ভাষণ। নাম্বার 336 ওরেটর। orator মানে সুবক্তা, নাম্বার 337 অর্নিথোলজিস্ট। ornithologist মানে পক্ষী বিশারদ, নাম্বার 338 অরফান। orphan মানে অনাথ বা এতিম, নাম্বার 314 পেডিয়াট্রিক্স। pediatrics মানে শিশু রোগ চিকিৎসা বিজ্ঞান, নাম্বার 340 প্যান্ডেমোনিয়াম। pandemonium মানে তুমুল হট্টগোল বা বিশৃঙ্খলা। এই অংশে বেশ কিছু দারুণ শব্দ পেলাম আমরা। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান এবং বিভিন্ন পেশা সম্পর্কিত শব্দগুলো পরীক্ষায় খুব বেশি আসে। ঠিক বলেছেন। ইংরেজি ভাষায় অলজি, সাফিক্স বা প্রত্যয়টির মানে হল কোনো বিষয় নিয়ে বিদ্যা বা অধ্যয়ন। যেমন ৩৩২ নম্বরে অনকোলজি। হ্যাঁ, অনকোলজি হল ক্যান্সার নিয়ে পড়াশোনা। আবার ৩৩৭ নম্বরে অর্নিথোলজিস্ট শব্দটিতে অর্নিথ রুট ওয়ার্ডটি এসেছে পাখি থেকে। আর যিনি এই বিদ্যা চর্চা করেন তিনি হলেন পক্ষী বিশারদ। আচ্ছা। এই আইয়েস্ট বা আইশিয়ান সাফিক্সগুলো সাধারণত কোনো পেশার সাথে জড়িত ব্যক্তিকে বোঝায়, যেমন অপটিশিয়ান বা পেডিয়াট্রিশিয়ান। এটি খুবই কার্যকরী একটি ট্রিক। আর আগের অংশেই আমরা ৩৩০ নম্বরে ওমনিপোটেন্ট শব্দটি পেয়েছিলাম। আর এখানে ৩৩১ নম্বরে পেলাম ওমনিপ্রেজেন্ট। একদম। ওমনি মানে যে সব বা সর্ব, তা এই শব্দগুলো থেকে খুব স্পষ্ট। যিনি সব জায়গায় উপস্থিত আছেন তিনি সর্বত্র বিরাজমান বা ওমনিপ্রেজেন্ট। একদম সঠিক। আর একটি শব্দের পেছনের গল্প না বললেই নয়, তা হল ৩৪০ নম্বর শব্দ প্যান্ডেমোনিয়াম। বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টন তার প্যারাডাইস লস্ট মহাকাব্যে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, প্যান মানে সব আর ডিমেন মানে দানব বা শয়তান। অর্থাৎ যেখানে সব দানবরা এক হয়ে তুমুল বিশৃঙ্খলা বা হট্টগোল সৃষ্টি করছে, এমন একটা দৃশ্য কল্পনা করলে প্যান্ডেমোনিয়াম শব্দটির অর্থ কখনোই মাথা থেকে বেরোবে না। শব্দের পেছনের এই গল্পগুলো জানলে পড়াশোনা কোনোভাবেই আর একঘেয়ে মনে হয় না। চলুন চতুর্থ রিক্যাপটা সেরে নেওয়া যাক। ৩৩১ থেকে ৩৪০ নম্বর শব্দগুলোর দ্রুত পুনরাবৃত্তি করা যাক। Number 331 omnipresent, নাম্বার 332 অঙ্কোলজি। number 333 optician, নাম্বার 334 অপুলেন্ট। number 335 oration, নাম্বার 336 অরেটর। number 337 ornithologist, নাম্বার 338 অরফান। number 339 pediatrics. নাম্বার 340 প্যান্ডেমোনিয়াম। আজকের তালিকার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলুন
পুরো মনোযোগ দিয়ে দেখে নেওয়া যাক শেষ 10টি শব্দ। নাম্বার 341 প্যান্থেইজম। প্যান্থিজম মানে সর্বেশ্বরবাদ বা সবকিছুতেই ঈশ্বর আছেন এমন বিশ্বাস। নাম্বার 342 পার্টিজান। পটিজেন মানে কঠোর সমর্থক বা পক্ষপাতদুষ্ট। নাম্বার 343 পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে পথচারী। নাম্বার 344 পেনিনসুলা। পেনিনসুলা মানে উপদ্বীপ। নাম্বার 345 ফিলসফার। ফিলসফার মানে দার্শনিক। নাম্বার 346 পিলফরেজ। পিলফরেজ মানে ছিচকে চুরি। নাম্বার 347 পায়োনিয়ার। পায়োনিয়ার মানে পথপ্রদর্শক বা অগ্রদূত। নাম্বার 348 প্যাজারিস্ট। প্ল্যাজারিস্ট মানে সাহিত্যিক চোর বা যে অন্যের লেখা নিজের বলে চালায়। নাম্বার 349 পলিগন। পলিগন মানে বহুভুজ। নাম্বার 350 পলিথিস্ট। পলিথিস্ট মানে বহু দেববাদী বা যে অনেক দেবতার পূজা করে। শেষের এই 10টি শব্দে আমরা আগের বেশ কিছু রুট ওয়ার্ডের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন প্যান মানে সব, যা আমরা একটু আগেই প্যান্ডেমোনিয়ামে দেখলাম, সেটি দিয়ে এখানে তৈরি হয়েছে প্যান্থেইজম। ঠিক একইভাবে পলি প্রিফিক্সড দিয়ে পলিগন এবং পলিথিস তৈরি হয়েছে। পলি মানে হলো বহু বা অনেক। তাই অনেকগুলো ভুজ থাকলে সেটি বহুভুজ বা পলিগন, আর অনেক দেবতায় বিশ্বাস করলে সেটি বহুদেববাদী বা পলিথিস্ট। পাশাপাশি 343 নম্বর শব্দ পেডেস্ট্রিয়ানে পেড রুটটির অর্থ হল পা, তাই যারা পায়ে হেঁটে চলে তাদের পথচারী বলা হয়। আর আজকের দিনে 348 নম্বর শব্দটি মানে প্লেজিয়ারিস্ট বেশ প্রাসঙ্গিক। ইন্টারনেট এবং প্রযুক্তির এই যুগে অন্যের কাজ বা লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে। একদম তাই। এই সাহিত্যিক চুরিকেই ইংরেজিতে প্লেজিয়ারিজম বলা হয়, আর যিনি এই কাজ করেন তিনি হলেন প্লেজিয়ারিস্ট। খুবই যুগোপযোগী একটি উদাহরণ। শব্দগুলো এভাবেই আমাদের চারপাশের জীবনের সাথে মিশে আছে। চলুন আজকের শেষ রিক্যাপের মাধ্যমে এই পর্বটি সম্পূর্ণ করা যাক। 341 থেকে 350 নম্বর শব্দগুলোর দ্রুত পুনরাবৃত্তি। নাম্বার 341 প্যান্থেইজম। নাম্বার 342 পার্টিজান। নাম্বার 343 পেডেস্ট্রিয়ান। নাম্বার 344 পেনিনসুলা। নাম্বার 345 ফিলসফার। নাম্বার 346 পিলফরেজ। নাম্বার 347 পায়োনিয়ার। নাম্বার 348 প্লাজারিস্ট। নাম্বার 349 পলিগন। নাম্বার 350 পলিথেইস্ট। খুব সহজেই কিন্তু আজকের নির্দিষ্ট 50টি শব্দ শেখা হয়ে গেল। একবারও মনে হয়নি যে আমরা বিশাল কোনো তালিকা মুখস্থ করার চেষ্টা করছি। একদম ঠিক। মুখস্থ করার কোনো কষ্ট ছাড়াই এভাবে প্রতিটি শব্দের পেছনের গল্প, প্রিফিক্স এবং সাফিক্সগুলো চিনে নিয়ে প্রতিদিন নিয়ম করে অল্প কিছু শব্দ শুনলে এবং শিখলে কিভাবে একসময় বিশাল এবং সমৃদ্ধ একটি শব্দভাণ্ডার তৈরি হয়ে যায় তা সত্যিই অবাক করার মতো। হ্যাঁ, ভোক্যাবুলারির বিশাল বই দেখে ভয় পাওয়ার দিন শেষ। ঠিক তাই। মানুষের মস্তিষ্ক এভাবেই কাজ করে। একটানা পড়ার চেয়ে বারবার শোনা অনেক বেশি কার্যকরী। প্রতিদিনের এই ছোট্ট ছোট প্রচেষ্টাই একদিন বড় সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। জ্ঞান অর্জনের এই পথে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি বজায় রাখাটাই সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ শেষ করার আগে একটা দারুণ মজার বিষয় ভেবে দেখার মতো আছে। আজকের এই 50টি শব্দের তালিকায় আমরা মনোথিইজম, প্যান্থিইজম এবং পলিথিইজম এই 3টি শব্দ পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। একটু খেয়াল করলেই দেখা যাবে সবগুলোর শেষে থিইজম শব্দটি যুক্ত আছে। খুব সুন্দর একটা প্যাটার্ন। যদি থিইজম মানে ঈশ্বর বা ধর্মে বিশ্বাস হয়, তবে এর আগে শুধু একটি এ বসিয়ে অ্যাথিইজম শব্দটি তৈরি করলে তার মানে কি দাঁড়াতে পারে? ঠিক এই জায়গাটাতেই মূল বা রুট ওয়ার্ড চিনে নেওয়ার আসল জাদুটি লুকিয়ে আছে। ইংরেজিতে এ উপসর্গটি অনেক সময় উইদাউট বা ছাড়া অর্থে ব্যবহৃত হয়। একদম তাই থিইজমের আগে এ বসালে সেটি হয়ে যায় অ্যাথিইজম, যার অর্থ এমন একজন যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না বা নাস্তিক। এই ধরনের রুট ওয়ার্ড চিনে নিয়ে শব্দ শেখা শুরু করলে শেখার এই যাত্রা কতটা সহজ, বিজ্ঞানভিত্তিক ও আনন্দদায়ক হতে পারে তা সত্যিই গভীরভাবে ভেবে দেখার মতো একটি বিষয়। এই ভাবনার খোরাকটি রেখেই আজকের এই বিস্তারিত আলোচনার সমাপ্তি টানা হচ্ছে। এই অডিওটি বারবার শুনতে থাকলে শব্দগুলো এবং এর পেছনের কৌশলগুলো খুব সহজেই মনের মধ্যে গেঁথে যাবে। পরীক্ষার প্রস্তুতি হয়ে উঠবে আরও একটু স্বস্তিনায়ক। নতুন কিছু শেখার এবং জানার এই আনন্দময় যাত্রা এভাবেই চলতে থাকুক।
আগামী দিনে পরীক্ষায় আরও ভালো ফলাফল করার ক্ষেত্রে এই শব্দগুলো দারুণ সহায়ক হোক। সুন্দর একটি আগামীর প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেখার সাথেই থাকবেন।